আসসালামু আলাইকুম। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে অবিরাম বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা, উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ছমাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট আয়োজনের অঙ্গীকার। আবারও অস্থির ডলারের বাজার। প্রতি ডলার 125 টাকা নির্ধারণ হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে। নতুন বছরে কমতে পারে চাহিদা। এবং 7 বছরে পা দিল বিটিভি। দর্শকপ্রিয়তা হারিয়ে বোকা বাক্সে পরিণত চ্যানেলটি অপবাদ ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নতুন প্রশাসনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। রাজধানী সহ সারা দেশের গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। বড়দিনের উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গির্জার চারপাশে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশে রাখা হয়েছে সান্টা ক্লজ। রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্টা ক্লজ। গির্জাগুলো সব ধরনের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। গির্জায় আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মুহাজির, বড়দিন উপলক্ষে কি আনুষ্ঠানিকতা চলছে আমাদেরকে জানাবেন। শারমিন, আপনি জানেন যে আজ শুভ বড়দিন এবং বড়দিন উপলক্ষে আমাদের রাজধানী ঢাকাতেও আসলে ঢাকায় যে কয়েকটি গির্জা আছে সব কয়টি গির্জাতেই কিন্তু সকাল থেকেই প্রার্থনা শুরু হয়ে গেছে। এবং আমি এখন যে জায়গাটায় আছি, আমি আছি তেজগাঁয়ের জপমালা গির্জায় এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের একটা উপস্থিতি এবং তারা কিন্তু সবাই এখন যেহেতু প্রার্থনা চলছে তারা প্রার্থনায় অংশ নিয়েছেন এবং তেজগাঁ গির্জাতে আজকে সকাল 9টা থেকে প্রার্থনা শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে সারা বছর আসলে তারা এই আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। সবাই একসাথে হন, পরিবারের সবাই একসাথে হয়ে থাকেন। আমরা আজকে দেখেছি যে আজকের যেহেতু এবছর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ক্ষমতার একটি পালাবদল ঘটেছে, সেখানে জনগণের মধ্যেও কিন্তু এখানে যারা এসেছে তাদের মধ্যেও কিন্তু একটা আশা যে যিশু যেখানে শান্তি এবং অহিংস বাণী সবাইকে জানিয়েছে, সেই প্রেরণা যেন আসলে নতুন বাংলাদেশেও দেখা দেয় এবং একই সাথে আমাদের দেশের যেন যাবতীয় অশান্তি, বিদ্বেষ, হানাহানি সব সংকট থেকে যেন পরিত্রাণ পায়। এবং যেহেতু তারা বলছেন যে যিশু তো এসেছিলেনই আসলে পরিত্রাণের দূত হিসেবে, সেখানে গোটা বিশ্বের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছে তারা যেন সবাই শান্তিতে থাকে এবং সবাই বিশেষ করে তারা বলছিলেন যে যিশুর জন্মস্থান ভালো নেই, সেই জন্মস্থান যেন ভালো থাকে, সব যুদ্ধ যেন শেষ হয়ে যায়, সব যুদ্ধ যেন আসলে শান্তিতে পরিণত হয় এবং সারা বিশ্বে শান্তির একটা বার্তা আসলে তারা পৌঁছে দিতে চায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সবাই প্রার্থনা করছেন এবং তেজগাঁ গির্জার আসলে বাইরেও আসলে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে প্রার্থনা চলছে। এখন তাদের কীর্তন চলছে, তাদের ধর্মীয় সঙ্গীত সেটা সবাই গাইছে, সবাই আসলে নিজের মতো করে প্রার্থনা করছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু তেজগাঁর গির্জাতে আমরা দেখতে পারলাম যে ছোট বড় সবাই নানান সাজে এসেছেন এবং আমরা যেহেতু আজকে সারাদিন ব্যাপী বড়দিনে থাকবো, সেখানে হয়তো বা আমরা আরও আপনাদেরকে জানাতে পারবো যে বড়দিনের আনুষ্ঠানিকতা কেমন। এবং আরেকটা বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী, যেটা আমরা যে বারবার বলি আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা নিয়ে যে উস্কানি দেওয়া হয়, বিভিন্ন দেশে যে মিডিয়ার অপপ্রচার, সেই কথাগুলো কিন্তু উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ কতটা সব ধর্মের মানুষ মিলে আমাদের দেশে যে কতটা সুন্দর বসবাস, সবাই মিলে যে আমরা কত সুন্দর করে থাকতে পারি, সেই বার্তাও কিন্তু এসেছে আজকের এখান থেকে। শারমিন, এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য বড়দিন নিয়ে। মুহাজির, আপনাকে ধন্যবাদ।
এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, দ্য ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, নির্মল রোজারিও এবং হেমন্ত কুরাইয়া। এ সময় তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মেই শান্তির বাণী আছে, তা নিজেদের মধ্যে স্থাপন করতে পারলে সকল বিভেদ দূর হয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 6 মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় নির্বাচন কমিশন। এটিএন বাংলার সাথে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ভোটার তালিকা ছাড়াও সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেয়াকে অগ্রাধিকার দিচ্ছে ইসি। সিইসি বলেন, এসব কাজ দ্রুত শেষ করে সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চান তারা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,18,00,000-এর বেশি। হালনাগাদের পর মার্চে চূড়ান্ত তালিকায় তা আরও 18 লাখ বাড়তে পারে বলে ধারণা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। তাদের দাবি, এরপরও তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ পড়বেন অনেক ভোটার। একই সাথে থেকে যাচ্ছে অনেক মৃত ভোটারের নাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলছেন, এসব বিষয় আমলে নিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরিতে মার্চের পর শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি। 2 তারিখে যেটা হবে এটা কিন্তু হালনাগাদ তালিকায় আইনের ভাষা, কিন্তু এটা সংশোধন করতে হবে। আমার ওই যে মরা ভোটগুলো বাদ দেবো, যারা মারা গেছে বাদ দেবো, যারা ইয়াঙ্গার জেনারেশন লেফট আউট থাকবে, যারা আমাদের অফিসে এসে ভোটার হবে না, তাদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। তারপর মহিলাদের যারা বাদ পড়ে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করবো। ফেক ভোটারগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। ওটা হবে ওই যে একটা ভোটার লিস্ট যেটা করলাম মার্চের 2 তারিখে, ওটার সংশোধন। সুতরাং এই ভোটার তালিকায় হালনাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করব এটা হয়তো 5-6 মাসের মধ্যে এই কাজটা সেরে ফেলতে। আর মানুষ তো নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। আমরা বাড়ি বাড়ি যাওয়ার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা ছাড়াও মানুষকে ভোটের প্রতি আগ্রহী করে তোলা, এটাও একটা কিন্তু আমাদের উদ্দেশ্য। মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি করতে হবে যে না, এটা ট্রেডিশনাল আগের মতো হবে না, এটা সত্যিকার অর্থে একটা ভোট হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বড় পরিবর্তন এসেছিল 2008 সালের সংসদ নির্বাচনের আগে। ওই সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা হয়েছিল দাবি করে সিইসি বলেন, যৌক্তিকভাবে সীমানা পুনর্নির্ধারণ ইসির দ্বিতীয় অগ্রাধিকারমূলক কাজ। বহু আবেদন আমাদের কাছে এসছে যে অতীতে তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে আঞ্চলিক সীমানা নির্ধারণ করা হয়েছে কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য। এই যে ডিসপোজাল অফ যে সীমানা নির্ধারণ অ্যাপ্লিকেশন, ডিলিমিটেশন অ্যাপ্লিকেশন, এটা একটা বিগ চ্যালেঞ্জ। দি প্রবলেম ইজ দ্যাট ঢাকা শহর, চট্টগ্রাম শহর, এই যেমন শহরগুলোতে তো সিটি কর্পোরেশনগুলোতে তো পপুলেশন বাড়ছে দিন দিন, অনেক গ্রাম থেকে সব লোক এদিকে চলে আসছে। সুতরাং এই 300 সিট বন্টন করাও একটা বিশাল সমস্যা। এএমএম নাসির উদ্দিন জানান, একই সাথে চলবে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার কাজও। তবে নিবন্ধিত দলগুলোর শর্ত খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে না বলেও জানান তিনি। অনেক পার্টি আবেদন করছে তাদের রেজিস্ট্রেশনের জন্য। আমরা চিন্তা করছি যেটা আমাদের হয়তো উইল হ্যাভ টু ইনভাইট, যে কেউ যদি আবেদন করতে চায় যাতে করতে পারে, কারণ সবাইকে সুযোগ দিতে হবে রে ভাই। পার্টি করার অধিকার এটা শাসনতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর নির্বাচন করার অধিকার পাবে কিনা এই ইস্যুটি রাজনৈতিক ও আইনি ফয়সালার উপরই ছেড়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। কে আসবে না আসবে এটা পলিটিক্যাল ম্যাটার, তারা পলিটিক্যালি রিজার্ভ করবে দেখুক, বা যদি আইন আদালতে গেছে শুনতেছি, কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয় সেটাও একটা ভিন্ন বিষয়। একদিকে যেমন রাজনীতির বিষয়, অন্যদিকে আইনেরও বিষয়। আমি এই 2 দিকে তাকিয়ে আছি। সব রাজনৈতিক দল যারা অ্যাকশন করতে চায় তাদের জন্য আমি ফিল্ডটা একদম ক্লিয়ার করে দিব, আসেন খেলেন, মাঠে খেলেন, লেভেল প্লেইং করে দিব। যে কোনো চাপ উপেক্ষা করে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবেন বলে জানান সিইসি। ওই টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন করার জন্য যা করার দরকার তা করব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে 16ই ডিসেম্বরের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি যে ইঙ্গিত দিয়েছেন, এটাকে সামনে রেখেই আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আবারও অস্থির ডলারের বাজার।
কিছু ব্যাংকে প্রতি ডলার 125 টাকা নেওয়া হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 127 টাকার বেশি। রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের আমদানি চাহিদা বৃদ্ধি ও বিদেশি ঋণ পরিশোধের চাপের কারণে ডলারের বাজার চড়া বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লে নতুন বছরে কমতে পারে ডলারের চাহিদা। শারফুল আলমের রিপোর্ট। রোজাকে সামনে রেখে আগেভাগেই নানা প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে এলসি খোলায় চাপও বাড়ছে তাদের। ব্যাংকগুলোতে অতিরিক্ত চাহিদা বাড়ায় প্রয়োজনীয় ডলার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে সরকারকে। এসব কারণে সংকট বাড়ছে ডলারের বাজারে। নির্ধারিত দাম 120 টাকায় ডলার না পাওয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তার পেছনের কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে এই ডলারের যে প্রাইস আপনার বাড়ছে। এইখানকার ইন্টারনাল যেই সব মেকানিজমগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয় প্রতিনিয়ত, তার প্রতিটাই কিন্তু এখন আমাদেরকে বেশি দামে করতে হচ্ছে। যখনই আপনার প্রাইস বেশি পড়বে, আপনার ওভারঅল ইকোনমির সেটা একদম টপ লেভেলে যারা থাকে তাদের থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকের ঘাড়েই কিন্তু এই বোঝাটা গিয়ে চাপে। এক এক সময় ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যেসব পদ্ধতিগুলো নিচ্ছি তার কোনোটাই কিন্তু আমাদের যে স্পেশাল ইকোনমিক কন্ডিশন আছে সেটার সাথে ফিট করছে না। ডলার বিক্রিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। অতিরিক্ত দামে ডলার বিক্রি করায় শাস্তির মুখে পড়তে হয়েছে কয়েকটি ব্যাংককে। আবার মানি এক্সচেঞ্জগুলো তো রাখা হচ্ছে চড়া দাম। আমদানির চাহিদা বৃদ্ধি পেয়েছে রমজানজনিত কারণে, এলসি খোলা হচ্ছে প্রচুর। সেটি এখানে হয়তো ডলারের একটা চাহিদা বৃদ্ধির কারণ। যেহেতু সরকার নতুন করে এলসি খোলার ব্যাপারে কোনো লিমিট দেননি, মাল্টিল্যাটারাল এজেন্সিগুলোর কাছ থেকে যে ঋণ পাই সেই ঋণের প্রাপ্যতা কিন্তু তুলনামূলকভাবে এখন স্লোথ। ডলার কেউ হাতে রাখছেন কিনা, হঠাৎ করে রেটের বেনিফিট নেবার কোনো ধরনের প্রবণতা রয়েছে কিনা, সেক্ষেত্রে উচিত হবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানো। ফরেন এক্সচেঞ্জ ডিলার্স যারা, তাদের লেভেলে নজরদারিটি বাড়িয়ে দেখতে পারেন যে ট্রানজ্যাকশনগুলো ডিউ ডিলিজেন্স মতো হচ্ছে কিনা। এদিকে ডলারের চড়া দামে রিজার্ভের পরিমাণ বাড়ছে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে 138 কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। এতে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলারে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 60 বছরে পা দিল রাষ্ট্রীয় একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভি। 6 দশকের পুরনো এই সম্প্রচার মাধ্যম বিগত 15 বছর জনমানুষের আশা আকাঙ্ক্ষার কথা না বলে হয়ে ওঠে পতিত আওয়ামী লীগ সরকারের মুখপাত্র। ফলে দর্শকপ্রিয়তা হারিয়ে বোকা বাক্সে পরিণত হয় চ্যানেলটি। গণঅভ্যুত্থানের পর পরিচালনার দায়িত্ব পাওয়া প্রশাসনের প্রতিশ্রুতি সব অপবাদ ঘুচিয়ে নতুন বাংলাদেশের সাথে ঘুরে দাঁড়াবে বিটিভি। আশিক এম রাসেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 1964 সালের 25 ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয় পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন বা বর্তমানের বাংলাদেশ টেলিভিশন। তৎকালীন ডিআইটি ভবন, যেখানে এখন রাজুক কার্যালয়, সেখানে বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন হিসেবে এর যাত্রা শুরু। মাত্র 2টি রুম নিয়ে ছোট পরিসরে শুরু হয় 3 ঘন্টার সম্প্রচার। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে নতুন মাত্রা পায় বিটিভি। সে সময় সাদা কালো এই চ্যানেল 1980 সালে রূপান্তরিত হয় রঙিন টেলিভিশনে। এরপরই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারের সঙ্গে রং বদলে চলেছে এই চ্যানেলের কার্যক্রম। বিজয়ী দল নির্বাচিত হয়েছে। এশিয়ার ঐতিহ্যবাহী এই টেলিভিশন একসময় বিতর্ক প্রতিযোগিতা, নতুন কুড়ি, আজ রবিবার এসব দিনরাত্রি, সকাল সন্ধ্যা নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ও সামাজিক বাংলা চলচ্চিত্রের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু বিভিন্ন সরকারের হস্তক্ষেপের কারণে বন্ধ করে দেয়া হয় অনেক অনুষ্ঠান ও নাটক। নিষেধাজ্ঞা দেয়া হয় সরকারের মনোভাবনা বিরোধী শিল্পীদের। আর সারা দেশ সংকটে থাকলেও সংবাদে প্রাধান্য পায় বাতাবি লেবুর বাম্পার ফলন। এতে দিন দিন জনপ্রিয়তা হারায় রাষ্ট্রীয় এই টেলিভিশন, বলছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। স্কুল বিতর্কের জন্য চ্যাম্পিয়নশিপ গোল্ড কাপটা চালু করা, নতুন করে চালু করা এবং শুধুমাত্র নাচ, গান, সিনেমা বা নাটকের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভালো সংবাদ প্রচারিত হতে পারে এবং সংবাদের মধ্যে শুধুমাত্র যে রাজনৈতিকরণ, একপক্ষীয় কোনো সংবাদ সেটি নয়। আগামীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে আমাদের প্রত্যাশা যাতে বাংলাদেশ টেলিভিশন সেই সরকারে যাতে কোনো মুখপাত্র হিসেবে কাজ না করে, তারা যাতে জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে, সে রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ না করে, সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে কাজ করে। তবে হীরক জয়ন্তীতে এসে নতুন করে পথ চলার কথা জানালেন বিটিভির মহাপরিচালক। তিনি বলছেন, বিটিভি ছাড়াও দর্শকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিতে আসছে 24 ঘন্টা বিটিভি নিউজ। বাংলাদেশ যেমন চলেছে বিটিভিকেও তেমন চলতে হয়েছে। নতুন কুড়ি বলেন, বিতর্ক প্রতিযোগিতা বলেন, নতুন বাংলাদেশ আমরা যে করছি, কিছু ক্লাসিক শর্ত তো থাকবেই।
সেই শর্তের আলোকে নতুন করে এই কনসেপ্টের নতুন নতুন অনুষ্ঠান এবং নতুন নতুন উপস্থাপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আগামীতে পরিবেশন করব। ইতিমধ্যে আমাদের অনেক পরিকল্পনাও হয়েছে, কিছু নেপথ্যের কাজও চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা বিটিভি নিউজ নামে একটি স্বতন্ত্র টিভি চ্যানেল চালু করতে পারব। ক্ষমতাসীনদের লেজুরবৃত্তি না করে স্বাধীন হয়ে অনুষ্ঠান ও সংবাদ প্রচারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করবে বিটিভি, এমন আশা সাধারণ মানুষের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে গত রাতে ভারত থেকে দেশে ফিরেছে ২৬ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু। কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৬ বাংলাদেশিকে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টে নোম্যান্স ল্যান্ডে হস্তান্তর করেছে দেশটির পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন দুদেশের বিজিবি, BSF, কাস্টম, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ফেরত আসা নারী, পুরুষ ও শিশুরা ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, ফরিদপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সীমান্ত পথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয় তারা। নদীর উৎসমুখে বাঁধ, নাব্যতার সংকট এবং দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের নদীগুলো। ফলে নদী তীরে জেগে ওঠা চরে হচ্ছে চাষাবাদ। অন্যদিকে দখল উৎসবে মেতে উঠেছেন নদী তীরের বসবাসকারী প্রভাবশালীরা। নদীতে পানি প্রবাহ না থাকায় হুমকির মুখে জলজ প্রাণী, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। একসময় নদ নদীকে কেন্দ্র করে সমৃদ্ধ হয় ঝিনাইদহের মানুষের জীবন জীবিকা। নবগঙ্গা, কালীগঙ্গা, কুমার, ডাকুয়া, কপোতাক্ষর মতো নদী ঘিরে গড়ে ওঠা এই জনপদ ছিল শস্য শ্যামলা। সেই নদীগুলো এখন হুমকির মুখে। উৎসমুখে বাঁধ দেওয়ায় খরস্রোতা নবগঙ্গায় হাঁটু পানিও নেই এখন। শুকনো মৌসুমে ফেটে চৌচির হয় নদীর বুক। বৃষ্টির পানি নদীর ভরসা। নবগঙ্গার মতো উৎসমুখে বাঁধ দেওয়ায় বিলুপ্তির পথে কালীগঙ্গা, কুমার, ডাকুয়া, কপোতাক্ষ নদী এখন কচুরিপানা আর প্রভাবশালীদের দখলে। পানি প্রবাহ না থাকার সুযোগে নদী পাড়ের প্রভাবশালী বাসিন্দারা দেদারসে মেতে উঠেছে নদী দখল উৎসবে। এতে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ত ও গভীরতা, অন্যদিকে হুমকির মুখে মাছ সহ জলজ প্রাণী। কালী নদীতে পানি না আসায় নদী শুকাইয়ে গেছে, ভরাট পড়ে গেছে। দুদিন পরে এসে ধান লাগাবি নি। এই ধান লাগানোর প্রেক্ষাপটে নদীতে কোনো মাছও নেই, পানি থাকে না, তো মাছ আসবে কোথার থেকে? চুয়াডাঙ্গা জেলাতে নদীর উৎসমুখে বাদ দেওয়ার কারণে নদীর যে চলমান যে প্রবাহ, নদী এক প্রকার শুকায় গেছে। এই নদীগুলো মূলত দখল মুক্ত করতে হবে এবং নদীর নাব্যতা ফেরানোর জন্য নদীটা খনন করতে হবে। নদীর উৎসমুখে বাঁধ অপসারণ, খনন ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। আমাদের ঝিনাইদহের যে 12টি নদী আছে, এর মধ্যে আমরা পর্যায়ক্রমিকভাবে দখল এবং দূষণ মুক্ত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে চিত্রা নদীতে 94 জন দখলদারকে চিহ্নিত করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এগুলি দরপত্র আহ্বান করে আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। ঝিনাইদহের উপর দিয়ে আরও বয়ে যাওয়া চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইছামতি সহ 12টি নদীর নাব্যতা সংকট দূর করা, সেই সাথে দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। বিপিএলে চিটাগাং কিংসের দায়িত্ব নিতে এসেছেন অস্ট্রেলিয়ান শন টেট। দীর্ঘ 9 বছর পর এবার বিপিএলে ফিরেছে এই ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা লড়াইয়ে শক্তিশালী দল গড়তে তারা প্রধান কোচ হিসেবে নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা শন টেটকে। মঙ্গলবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন টেট। সবকিছু ঠিক থাকলে 27 ডিসেম্বর থেকে মাঠে অনুশীলনে দেখা যাবে তার দলকে। আরেক ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে আসবেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। দলটির মালিক মিজানুর রহমান বলেন, আগামী 27 তারিখে বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন শাহিন আফ্রিদি। সেদিনই তার ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। শুরুর দিকে 5 থেকে 7টি ম্যাচ খেলবেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা, উৎসবে পেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
6 মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট আয়োজনের অঙ্গীকার। আবারও অস্থির ডলারের বাজার। প্রতি ডলার 125 টাকা নির্ধারণ হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে। নতুন বছরে কমতে পারে চাহিদা। এবং 60 বছরে পা দিল বিটিভি। দর্শকপ্রিয়তা হারিয়ে বোকা বাক্সে পরিণত চ্যানেলটি। অপবাদ ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নতুন প্রশাসনের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।